আচ্ছা, আমরা আগের দিন ওই গ্যাসের যে স্পেসিফিক হিটটা থাকে সিপিসিভি, ওই জায়গাটা দেখছিলাম। ফিজিক্সে যখন তোমরা থার্মোডাইনামিক্স পড়বে তখন ওখানে এটা আবার রিপিট পাবে। আমরা আগের চ্যাপ্টার যেটা করছি সেটাও তোমরা রিপিট পাবে, আর ফিজিক্সের চ্যাপ্টারটাও রিপিট পাবে, সেই কারণে এত টাইম নিয়ে করাচ্ছি। আচ্ছা, আজকে এটা করবো সেটা হচ্ছে রিয়াকশানের মধ্যে কিভাবে এই হিট বা এনথ্যালপি ব্যাপারটা এমবেড করে থাকে। এই সপ্তাহের মধ্যে এটা শেষ করার চেষ্টা করছি, দুটো টপিকই বাকি। রিয়াকশানের মধ্যে এনথ্যালপি চেঞ্জটা কী করে হয়। ওকে। আচ্ছা, আমি একটা জিনিস বলছিলাম বারবার, সেটা হচ্ছে প্রত্যেকটা বন্ড যখন তৈরি হয় তখন কিছুটা এনার্জি সাপ্লাই করতে হয়, আর বন্ড যখন ব্রেক করে যায় তখন কিছুটা এনার্জি রিলিজ হয়। সরি, যখন ওটা আমি ইয়ে করছি, বন্ড যখন তৈরি করছে তখন কিছু এনার্জি রিলিজ হচ্ছে, আর যখন বন্ড ব্রেক করতে চাইছি তখন কিছু এনার্জি আমাকে সাপ্লাই করতে হচ্ছে। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা অ্যাটমে বা প্রত্যেকটা মলিকুলের জন্য আমরা স্ট্যান্ডার্ড এনথালপি দেখে নিতে পারি। কিন্তু স্ট্যান্ডার্ড এনথালপি প্রথমেই আসেনি। স্ট্যান্ডার্ড এনথালপি হচ্ছে একটা বিশেষ কন্ডিশনে কার মধ্যে কতটা শক্তি সঞ্চিত আছে, ঠিক আছে, কতটা শক্তি স্টোরড আছে, দ্যাট ইজ কল্ড স্ট্যান্ডার্ড এনথালপি। কন্ডিশনটা কি না, কন্ডিশনটা হচ্ছে ওইটা ক্যালকুলেশন করা হবে সবসময় 298 কেলভিন স্ট্যান্ডার্ড এনথ্যালপি অফ কম্পাউন্ড অ্যান্ড এলিমেন্টস, ঠিক আছে। এটা হচ্ছে এনার্জি stored in 1 mole of substance, 1 mole of substance at SATP, standard ambient টেম্পারেচার, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, মানে 298 কেলভিন, অ্যান্ড প্রেশার। এই টেম্পারেচার অ্যান্ড প্রেশারে এটা হচ্ছে 1 বার, যেটা কিনা 0.987 ATM এর সঙ্গে ইকুয়াল, মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে একটু কম, এইটার সঙ্গে ইকুয়াল। এই ব্যাপারটা কি, এই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বা প্রেশার ব্যাপারটা কি? অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বা প্রেশার ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি সারা পৃথিবীর প্রত্যেক কোঅর্ডিনেট বলতে লংজিটিউড আর ল্যাটিটিউড যেখানে এখানে কাট করছে, প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার আর প্রেশার নিয়ে অ্যাভারেজ করো, তাহলে তুমি কি পাবে? ধরো আমাদের এখানে এখন সামারের এন্ড, তো কোথাও কোথাও উইন্টারের এন্ড চলছে, আমাদের এখানে এখন আফটারনুন, মিড আফটারনুন, একদম 3টে বাজে, কোথাও কোথাও এরকম ভোর 3টে বাজে, মানে অন্ধকার, সেখানে ডার্কনেস, ঠিক আছে। তাই কোথাও উইন্টার, কোথাও সামার, কোথাও ডে, কোথাও নাইট। এই যদি অ্যাভারেজ করো তাহলে থ্রু আউট দ্য ইয়ার দেখা যায় কি, এই যে অ্যাভারেজ টেম্পারেচারটা ওটা কনস্ট্যান্ট আছে, দ্যাট ইজ কল্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। এটা কনস্ট্যান্ট কেন থাকে না, তার কারণ হচ্ছে আমাদের, আমি আগের দিনই বলছিলাম যে আমাদের আর্থ একটা অ্যাডিয়াবেটিক সিস্টেম, এর মধ্যে নেট হিট ফ্লোর অ্যামাউন্টটা 0 হয়, ঠিক আছে। যেহেতু আর্থ ইজ অ্যাডিয়াবেটিক, মানে ওর মধ্যে ডেল্টা কিউটা হচ্ছে 0, মানে কোনো হিট ঢুকছেও না বা কোনো হিট বেরোচ্ছেও না, অথবা উল্টোভাবে বলা যায় অ্যামাউন্ট অফ হিট সাপ্লাইড is equals to amount of heat
রিলিজড, তার জন্য আর্থের টোটাল হিটটা কোনোভাবে বাড়ছে না বা কমছে না, তাই টেম্পারেচারটাও আমার, অ্যাভারেজ টেম্পারেচারটাও আমার কমছে না বা বাড়ছে না। ঠিক তেমনি কোথাও আজকে মাউন্টেন, কোথাও ফ্ল্যাট সি ল্যান্ড, তো সব জায়গায় তো প্রেশার আলাদা আলাদা। তাহলে এই প্রেশারগুলোকে যদি তুমি অ্যাভারেজ করো, তাহলে তুমি এই 1 বার প্রেশারটা পাও। মাউন্টেনের ওপরে প্রেশার কমে যায়, মাইনের ভেতর প্রেশার কমে যায়, সি লেভেলে ম্যাক্সিমাম থাকে, তা সেটাকে অ্যাভারেজ করো, করতে করতে তুমি 1 বার পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে এই কন্ডিশানে যদি কোনো জিনিসের এনার্জি মাপা হয় বা কোনো যে কোনো কিছু মাপা হয়, সেটাকে আমরা স্ট্যান্ডার্ড বলে ফেলি। ঠিক আছে, এনভায়রনমেন্টের যে কোনো মেজারমেন্ট যদি এই কন্ডিশন দুটোকে মেনটেন করে মাপা হয়, এই এখন টেম্পারেচার কত হবে 26, না না আরেক ডিগ্রি ঠান্ডা হতে হবে, তারপর মেজার করবো। প্রেশার কত 1 বার, ঠিক আছে ঠিক আছে, প্রেশারটা তো ঠিক আছে। মানে এই যে কন্ডিশনটা তৈরি হলো, এবার যদি তুমি কোনো কিছুর মেজারমেন্ট করো, তাহলে তুমি স্ট্যান্ডার্ড ভ্যালু পাও। ঠিক আছে, তাহলে এভাবে আমরা প্রত্যেকটা কম্পাউন্ড আর এলিমেন্টের স্ট্যান্ডার্ড ভ্যালু পেতে পারি, স্ট্যান্ডার্ড এনথালপি। তাহলে ধরো এর সাথে বি এর রিয়াকশন হয়ে সি এর সাথে ডি হয়েছে, তাহলে আমি বলতে পারবো যে এইচ এ প্লাস এইচ বি, আর এখানে বলতে পারবো এইচ সি প্লাস এইচ ডি। এগুলো হচ্ছে, এগুলো মাথায় যদি আমি জিরো লিখি, বা অনেকে আবার জিরোটা লিখে জিরোর সঙ্গে পেটটাও কেটে দেয়। ঠিক আছে, তো এইটা হয়ে গেল ওদের স্ট্যান্ডার্ড এনথ্যালপি। ঠিক আছে, কিন্তু এই স্ট্যান্ডার্ড এনথ্যালপি আমরা আগের দিনই বলছিলাম যে আমরা যেমন ইন্টারনাল এনার্জিকে অ্যাবসোলিউট ভ্যালুতে মাপতে পারি না, এই এনথ্যালপিকেও আমরা অ্যাবসোলিউট ভ্যালুতে মাপতে পারি না। ঠিক আছে, বাট উই ক্যান নট মেজার স্ট্যান্ডার্ড এনথ্যালপি ইন অ্যাবসোলিউট ভ্যালু। তাহলে যেটা সম্বন্ধে কথা বলছি সেটা যদি মাপতেই না পারে, তা সেটা নিয়ে কথা বলে কী লাভ? লাভটা হচ্ছে এই যে আমরা চেঞ্জটা দেখতে পারবো, চেঞ্জের জন্য মাপতে পারবো। ঠিক আছে, মানে এই দুটোর একটা এইচ আছে আর এই দুটোর একটা এইচ আছে, তাহলে এই দুটোর যে গ্যাপ ডেল্টা এইচ, এইচ পি মাইনাস এইচ আর, প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে এটা করলে আমি কি দেখব? স্ট্যান্ডার্ড এনথ্যালপি চেঞ্জ ঠিক আছে ডিউরিং রিয়াকশন। তাহলে এটা হয়ে গেল স্ট্যান্ডার্ড এনথ্যালপি চেঞ্জ ডিউরিং রিয়াকশন। তো এই ব্যাপারগুলো আমরা মেজার করে নিতে পারছি, যে কোনো চেঞ্জেরটা মেজার করতে পারছি, যে আমরা কতটা এনথ্যালপি আমি সাপ্লাই করেছি। ঠিক আছে, এই এনথ্যালপি দুটো কাজে ইউজ হবে, একটা ওর মধ্যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে, যেমন কেমিক্যাল রিয়াকশনটা ইটসেলফ অ্যান্ড চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, আরেকটা ওর প্রেশার আর ভলিউমটাকে মেনটেন করবে বা কন্ট্রোল করবে বা মডিফাই করবে। ওকে, তাহলে এভাবে আমরা বিভিন্ন রকম ফিজিক্যাল প্রসেসের আর কেমিক্যাল প্রসেসের স্ট্যান্ডার্ড এনথ্যালপি পেয়ে যাই। ঠিক আছে, তো রিয়াকশান ইজ নট এ কেমিক্যাল রিয়াকশান। রিয়াকশানকে দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে ফিজিক্যাল রিয়াকশান আর একটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশান। একটা রিয়াকশান আছে সেটাকে আমরা ছোটোবেলায় ফিজিক্যাল বলে ধরে এসেছি, আজও অনেক জায়গায় ফিজিক্যাল ধরা হয়, বাট বেসিক্যালি ওটা একটা কেমিক্যাল রিয়াকশান। সেটা হচ্ছে সলিউশন, জিনিসপত্র গোলা। ফিজিক্যাল রিয়াকশনের মধ্যে এক্স্যাক্টলি কোনগুলো পড়ে? এক্স্যাক্টলি পড়ছে হচ্ছে বয়েলিং or evaporation,
মেল্টিং, ফ্রিজিং অ্যান্ড কন্ডেনসেশন। কন্ডেন্সেটিং, ঠিক আছে। কেমিক্যাল রিয়াকশনের মধ্যে আমার অনেকগুলো রিয়াকশন, অনেক টাইপের রিয়াকশন আছে, ঠিক আছে। আমরা যেগুলো, আচ্ছা এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে বয়লিংয়ের মতোই কিন্তু পুরোপুরি বয়লিং না, সেটা হচ্ছে সাবলিমেশন। তাহলে বেসিক্যালি এগুলোকে রিয়াকশন অফ ফেজ চেঞ্জ বলা হয়, রিয়াকশন অফ ফেজ চেঞ্জ। ঠিক আছে, তো এটা এমন সলিড থেকে গ্যাস, এটা লিকুইড থেকে গ্যাস, এটা এটা সলিড থেকে লিকুইড, এটা লিকুইড থেকে সলিড, এটা লিকুইড থেকে অর গ্যাস থেকে সলিড, সরি লিকুইড থেকে গ্যাস থেকে না, গ্যাস থেকে লিকুইড অথবা সলিড, গ্যাস থেকে লিকুইড অর সলিড। ঠিক আছে, মানে সাবলিমেশনের অপোজিটটা হচ্ছে কন্ডেনসেশন, বয়লিং বা ইভাপোরেশন অপোজিটটা হচ্ছে কন্ডেনসেশন। তাহলে এটা হচ্ছে রিয়াকশন অফ ফেজ চেঞ্জ। এবার আমি একটু আগে বললাম যে সলিউশনের ক্ষেত্রে একটা ডিসপিউট আছে, তাই জন্য ওটাকে আমি ফিজিও কেমিক্যাল চেঞ্জ বলছি। ফিজিও কেমিক্যাল রিয়াকশন, সেটা হচ্ছে মিক্সিং, সলিউশন, ডিজলভ হওয়া, সলিউশন অর মিক্সিং। দিস ইজ এ রিয়াকশন অফ মিক্সিং। আর লাস্টের কেমিক্যাল রিয়াকশন তো আছেই, ঠিক আছে। কেমিক্যাল রিয়াকশনের মধ্যে এক্সাম্পল হিসেবে আমরা কতগুলো লিখতে পারি, এরাই মানে ইট ইজ নট অ্যান এক্সহস্টিভ লিস্ট বাট সাম এক্সাম্পলস। এক্সহস্টিভ লিস্ট মানে যার বাইরে আর, যে লিস্টের বাইরে আর কোনো কিছু থাকতে পারে না। অল অফ দ্য টাইপস আর কভার্ড। অল দ্য রিয়াকশনস আর কভার্ড যদি কোনো এমন একটা লিস্টে হয়, বা অল দ্য টপিক্স আর কভার্ড, তাহলে সেটাকে এক্সহস্টিভ লিস্ট বলছে। এটা কিন্তু এক্সহস্টিভ লিস্ট না, এটা জাস্ট রিয়াকশন, মানে কিছু টাইপ, কিছু এক্সাম্পলস। যেমন ধরো ফরমেশন, কম্বাসশন, নিউট্রালাইজেশন, ঠিক আছে। নিউট্রালাইজেশন অনেকে টাইট্রেশনও বলে থাকে। ওকে, আর কি আছে? আর আমরা ধরতে পারি হাইড্রেশন। ফরমেশনের একটা অপোজিট ওয়ে আছে, তার নাম হচ্ছে অ্যাটমাইজেশন। কি করে অপোজিট হচ্ছে সেটা বলছি। হাইড্রেশন একটা আছে, ডিহাইড্রেশন। তো এরকমভাবে আমরা কতগুলো রিয়াকশনের টাইপ দেখে নিলাম, ফিজিক্যাল, ফিজিওকেমিক্যাল অ্যান্ড কেমিক্যাল। এবার প্রত্যেকটা রিয়াকশনে আমরা এরকমভাবে স্ট্যান্ডার্ড এনথালপি অফ রিয়াকশন পাবো, যেটা কিনা স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ ডিউরিং দ্যাট পার্টিকুলার রিয়াকশন। এরকম কিছু কিছু স্ট্যান্ডার্ড এনথালপির কথা তোমরা ছোটোবেলায় পড়ে এসছো উইদাউট রিয়েলাইজিং দ্যাট ইউ আর স্টাডিং স্ট্যান্ডার্ড এনথালপি। যেমন আইসকে ওয়াটার, তাহলে ফার্স্টে আমি দেখছি স্ট্যান্ডার্ড এনথালপি অফ, ওকে, অফ মেল্টিং, ঠিক আছে, অর ফ্রিজিং। এ দুটোকে একসঙ্গে লিখলাম বিকজ ইট ইজ এ ফিজিক্যাল রিয়াকশন, সো ইট ইজ রিভার্সিবল। ফিজিক্যাল রিয়াকশনের জেনারেল টেন্ডেন্সি কি না, ওরা রিভার্সিবল হয়। ওকে, তো
ফ্রিজিং হচ্ছে লিকুইড থেকে সলিড, আর মেল্টিং হচ্ছে সলিড থেকে লিকুইড। তার মানে এরা হচ্ছে একই রিয়াকশানের দুটো ওয়ে, ঠিক আছে। তাহলে এখানে আইস আছে সলিড, সেখান থেকে ওয়াটার হলো লিকুইড, যদিও দুটোর ফর্মুলা সেম, যেহেতু ফর্মুলা সেম থাকছে তার জন্য এটা কেমিক্যাল রিয়াকশন নয়, ফিজিক্যাল রিয়াকশন। আর ওয়াটার ছিল লিকুইড, সেখান থেকে আইস হলো সলিড। তাহলে এইটা হচ্ছে আমার মেল্টিং, আর এইটা হচ্ছে আমার ফ্রিজিং। ওকে, এবার আমি প্রত্যেকটা কম্পাউন্ডের মানে প্রত্যেকটা কন্ডিশনে সলিড ওয়াটার বা লিকুইড ওয়াটার যাই হোক না মানে আইস বা ওয়াটার, প্রত্যেকে একটা করে এনথালপি মানে এনথালপি আছে বলে ভেবে নিতে পারি। তাই ধরা যাক এ স্ট্যান্ডার্ড এনথালপি হচ্ছে H0I, আর ওটা স্ট্যান্ডার্ড এনথালপি হচ্ছে H0W, ঠিক আছে। এবার আমি কি করছি, আমি H0I কে কিছুটা অ্যামাউন্ট অফ হিট দিচ্ছি, ঠিক আছে। ধরা যাক যেহেতু এটা মেল্ট করছি তাই এটাকে বলছি আমরা মেল্টিংয়ের আরেকটা নাম হচ্ছে ফিউশন। করে সেটাকে আমরা ওয়াটারে কনভার্ট করছি। তাহলে এই দুটো এনার্জির সামেশন হচ্ছে আমার এই এনার্জিটা অ্যাকর্ডিং টু ফার্স্ট ল, অ্যাকর্ডিং টু ফার্স্ট ল। তাহলে ডেল্টা HI0 প্লাস ডেল্টা ফিউজ অফ H equals to HW0. So delta fuse of H equals to HW0 minus HI0, product minus reactant. What are the product first reaction আর সেকেন্ড, আর এটা রিয়াক্ট্যান্ট, আর সেকেন্ড রিয়াকশন তলার রিয়াকশন এটা রিয়াক্ট্যান্ট, এটা প্রোডাক্ট। তাহলে এই রিয়াকশানে যেখানে আমার ওয়াটার প্রোডাক্ট আইস রিয়াক্ট্যান্ট, সেখানে এইটা হচ্ছে আমার ডেল্টা ইউজ অফ H অফ ফিউশন। এদের দুজনের মধ্যে এনার্জির তফাৎটা। ছোটোবেলায় এটাই আমরা পড়েছিলাম 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম, যেটাকে আমরা ল্যাটেন্ট হিট অফ মেল্টিং পড়েছিলাম, ল্যাটেন্ট হিট অফ মেল্টিং or latent heat of fusion, ঠিক আছে। ওটাকে লেখা হতো LH দিয়ে, ঠিক আছে। তো এই গোটা অপারেশনটা করে আমরা দেখতে পারি যে কত এনার্জি লাগছে। এই এনার্জিটাই হচ্ছে ওর স্ট্যান্ডার্ড এনথ্যালপি। এবার স্ট্যান্ডার্ড এনথ্যালপির ডেফিনেশন আমরা কিন্তু বলেছিলাম ওটা 1 মোল হতে হবে, ঠিক আছে। তাহলে জলের 1 মোল জেনে রাখো 18 গ্রাম হচ্ছে জলের 1 মোল, 18 গ্রাম H2O ইকুয়ালস টু 1 মোল H2O। তাহলে 1 গ্রামের জন্য এত ক্যালোরি দরকার, তাহলে 1 গ্রাম হচ্ছে 80 ক্যালোরি, তাহলে 18 গ্রাম হচ্ছে 1440 ক্যালোরি, 8 ইন্টু 18 144। ওকে, তাহলে এটাকে যদি তুমি জুলে কনভার্ট করো তাহলে 4.2 ইন্টু 1440 জুল, এটা কত আসবে 6.04 এর কাছাকাছি কিছু একটা আসবে, ঠিক আছে, এত জুল। তার মানে 18 গ্রাম ওয়াটার মানে 1 মোল ওয়াটারের জন্য আমার এতটা এনার্জি লাগে। 1 মোল আইসকে 1 মোল ওয়াটার করতে এতটা এনার্জি আমাকে সাপ্লাই করতে হলো। তাহলে আইসের মধ্যে যে বন্ডগুলো আছে সেগুলো ভেঙে 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 সেটা ওয়াটারে কনভার্ট করলো। আমি জানি না আইসের কত আছে এনথ্যালপি, আমি জানিও না ওয়াটারে কত আছে এনথ্যালপি, কিন্তু আমি এইটুকুনি জানি
যে 1 মোল ওয়াটারে 1 মোল আইসের থেকে এই অ্যামাউন্টটা বেশি আছে। ওকে, তার মানে 1 মোল ওয়াটার 1 মোল আইসকে তুমি যদি 6.04 জুল এনার্জি দাও তাহলে ওটা 1 মোল ওয়াটারে কনভার্ট হয়ে যাবে। দ্যাট ইজ দ্য ফিজিক্যাল চেঞ্জ। তাহলে এইভাবে আমি ওয়াটার থেকেও আইস করতে পারি। তাহলে আমাকে কতটা এনার্জি রিমুভ করতে হবে? তাহলে সেক্ষেত্রে আমাকে ওই অ্যামাউন্টই এনার্জি রিলিজ করতে হবে যেটা আমি সাপ্লাই করেছিলাম। কেন? আমি যখন এটাকে উল্টো দিক থেকে লিখব তখন তো এটা এইরকম হয়ে যাবে, এটা HI থেকে HW হচ্ছিল, তাহলে ওখানে হয়ে যাবে কি H0W থেকে H80I। তাহলে এটা তখন রিয়াক্ট্যান্ট ছিল, এটা প্রোডাক্ট। এবার আমি কি জানি? আমি তো এখানে অলরেডি একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন দাঁড় করিয়ে রেখেছি। তাহলে এই ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা এখানে আবার ইউজ করি। তাহলে HOW বা H0W ইকুয়ালস টু ডেল্টা H প্লাস HOI। তাহলে এবার ডেল্টা এইচটাকে এই সাইডে নিয়ে চলে আসি। ঠিক আছে, এটা ডেল্টা এইচ কি? ডেল্টা এইচ ফিউশন। তাহলে এইটাকে এই সাইডে নিয়ে চলে আসলে হবে HOW মাইনাস ডেল্টা ফিউশন H ইকুয়ালস টু HOI। এবারে এই H ডেল্টা মাইনাস ডেল্টা H ফিউশনকে আমি যদি প্লাস ডেল্টা H অফ কন্ডেনসেশন বলি, যেহেতু ওয়াটারটা সরি কন্ডেনসেশন না বলে ফ্রিজিং, যেহেতু ওয়াটারটা ফ্রিজ করছে, উল্টো অপারেশনটা আমি ফ্রিজিং বলেছিলাম, তাহলে আমি এই ইকুয়েশনটাকে রিরাইট করতে পারি মানে HOW প্লাস ডেল্টা ফ্রিজ H ইকুয়ালস টু HOI। তার মানে আমি ইকুয়াল অ্যামাউন্টেই এনার্জি এবার জাস্ট খালি উইথড্র করব, জাস্ট রিমুভ করব, সাবস্ট্রেটের জায়গা থেকে মাইনাস করে দেব, তাহলেই আমার জিনিসটা আইসে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি যে ডেল্টা এইচ অফ ফ্রিজ এটা পরের লাইনে ইমিডিয়েট কনক্লুশন কি হয়? ডেল্টা ফ্রিজ H0 ইকুয়ালস টু HI minus HW, that is minus of HW minus HI, that is minus of HW minus HI delta H of fusion। তার মানে এইটুকুনি বোঝা গেল যে রিয়াকশনটা রিভার্সিবল, ফরওয়ার্ডেও যত এনার্জি নিয়েছে ব্যাকওয়ার্ডেও তত এনার্জি নিয়েছে, আমাকে এক্সটার্নাল কোনো ওয়ার্ক ডান করতে হয়নি। তাহলে আমি যদি ওই এনার্জি ভার্সেস টাইম গ্রাফ আঁকি তাহলে এই রিয়াকশনের জন্য আমি এনার্জি ভার্সেস টাইম গ্রাফ এরকম পাবো, এদিকে টাইম এদিকে এনার্জি, এটা হচ্ছে আইসের এনার্জি আর এটা হচ্ছে ওয়াটারের এনার্জি। তাহলে এটা হচ্ছে HW, এটা হচ্ছে HI, এই হচ্ছে টোটাল রিয়াকশন। তাহলে এদের মধ্যে যে গ্যাপটা তৈরি হলো, দিস গ্যাপ ইজ ইকুয়ালস টু প্লাস ডেল্টা ফিউশন অফ delta heat of fusion, and that is also equals to minus delta H of freezing।
তাহলে আমার গ্রাফটা এরকম দাঁড়াচ্ছে। যদি আমাকে দোতলা থেকে তিনতলায় উঠতে গেলে 21টা সিঁড়ি টপকাতে হয়, তিনতলা থেকে দোতলা নামতে আমাকে 21টা সিঁড়ি টপকাতে হবে। এখানেও তাই, তুমি মেল্ট করতে গেলে যদি 6.04 জুল এনার্জি দিয়ে থাকো, তাহলে ওটাকে ফ্রিজ করতে গেলে তোমাকে ওই একই অ্যামাউন্ট অফ এনার্জি রিমুভ করতে হবে। তাহলে সিমিলারলি আমি বলতে পারি বয়েলিং বা ইভাপোরেশনের সাথে কনডেনসেশনও আমার সেম টাইপের রিলেশন থাকবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি সিমিলারলি তাহলে দাস, আগে লিখি দাস ডেল্টা ফিউশন অফ এইচ equals to delta freeze of H in minus quantity। যে কোনো একটা দিকে মাইনাস দিলেই হবে, এটা আইদার এদিকে মাইনাস দাও অথবা এদিকে মাইনাস দাও। যেহেতু এটা এক্সোথার্মিক, এটা এন্ডোথার্মিক, তাহলে এটা মাইনাস দাও, এটা প্লাস দাও। সিমিলারলি ডেল্টা H0 অফ ভেপোরাইজেশন equals to minus delta H0 of condensation, delta H0 of sublimation equals to minus delta H0 of condensation। ওকে, তাহলে এবার আমি দেখি ফিজিওকেমিক্যাল প্রসেসে রিয়াকশনের ক্ষেত্রে এই ব্যাপারটা কি হয়। ফিজিওকেমিক্যাল প্রসেস বলতে এই প্রসেসে আমরা দেখব মলিকুলার ফর্মুলা ঠিক চেঞ্জ হচ্ছে না, কিন্তু বন্ড ভাঙছে, অথবা মলিকুলার ফর্মুলা চেঞ্জ হচ্ছে না কিন্তু বন্ড তৈরি হচ্ছে। এটা অদ্ভুত কেস। তাহলে এনথালপি অফ সলিউশন, এনথালপি অফ সলিউশন, কিরকম, এটা কিভাবে লেখা হয়? ধরো C6H12O6, এটা একটা সলিড কম্পাউন্ড, এটা হচ্ছে গ্লুকোজ। এখান থেকেও কনভার্ট হয়ে যাবে কিসে, কিছু জল নেবে, তাই জল থেকে কিছুটা এনার্জি অ্যাবজর্ব করে বা এনার্জি রিলিজ করে ও হয়ে যাবে C6H12O6AQ। তাহলে এর একটা H0 আছে, এর একটা H0 আছে, ধরো এটাকে S বললাম, এটাকে AQ বললাম। তাহলে ডেল্টা H ইকুয়ালস টু H0AQ মাইনাস H0S কে আমরা বলতে পারি স্ট্যান্ডার্ড এনথালপি অফ, এটাকেও 0 দিতে হবে, সলিউশন। ডিজলভ হয়ে গেছে, তাহলে এখানে আমি একটা ছোট্ট করে সল লিখে দিচ্ছি, এটাকে ইন্ডিকেট করার জন্য যে এটা ডিজলভ হচ্ছে। ইউজুয়ালি দেখা যায় যে এই ধরনের রিয়াকশানে যেখানে ফিজিক্যাল সলিউশন হচ্ছে, এটা হচ্ছে ফিজিক্যাল সলিউশন, কোনো রকম বন্ড ভাঙছে না, ফিজিক্যাল সলিউশন, এই ক্ষেত্রে আমার এনার্জি রিলিজ হচ্ছে, ওইটা এইখানে পাওয়া গেছিল। ওকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরি NaCl এর যদি বলি কথা, NaCl হচ্ছে একটা সলিড, এটাকেও যদি তুমি অ্যাকুয়াস দাও, জল দাও, তাহলে ওটা হয়ে যাচ্ছে Na প্লাস আর Cl মাইনাস।
তাহলে এটা কিন্তু দেখো একটা কেমিক্যাল রিয়াকশনের মতো হলো, বন্ড ব্রেক করে গেছে, ঠিক আছে। এটা ছিল সল্ট, এটা সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়নে ভেঙে গেছে। তাহলে এখানেও আমার H0 অফ সলিড থাকবে, এখানে H0 অফ Na+ হয়ে যাচ্ছে, আর এখানে H0 অফ Cl- হয়ে যাচ্ছে। তাহলে এখানকারও ডেল্টা সল অফ H0 উইল বি ইকুয়ালস টু H0 অফ Na+ প্লাস H0 অফ Cl- মাইনাস H0 অফ দ্য সলিড। এই ক্ষেত্রে দেখা যায় যে এই এনার্জিটা আসলে অ্যাড হয়েছে, ঠিক আছে। যখনই আমি ওটাকে অ্যাডিশনে লিখছি তখনই আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু ফার্স্ট ল। ফার্স্ট ল বলছিল এনার্জিটা কনজার্ভ হতে হবে, ওকে। তাহলে ফার্স্ট রিয়াকশনটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, আর সেকেন্ড রিয়াকশনটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন। একটা হিট সাবস্ট্রেটের দিকে আছে, আর একটা হিট প্রোডাক্টের দিকে আছে। তুমি কি করে দেখে বুঝবে কোনটায় কি, কোনটা এন্ডোথার্মিক কোনটা এক্সোথার্মিক? তোমাকে জাস্ট কন্টেনারটা টাচ করতে হবে। তোমরা যদি হাতে কাঁচের গ্লাস বা স্টিলের গ্লাস নিয়ে তাতে গ্লুকোজ গোলো, গ্লুকন ডি, তুমি দেখবে গ্লাসটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু সালফিউরিক অ্যাসিড যদি তুমি এরকমভাবে জলে দাও, গ্লাসটা অনেক গরম হতে দেখা যায়, ঠিক আছে। তার কারণ একটা এক্সোথার্মিক রিয়াকশন করছে, একটা এন্ডোথার্মিক রিয়াকশন করছে। পটাশিয়াম নাইট্রেট, এটা দিলে সব থেকে বেশি অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব হয়, ঠিক আছে। ওটা এতটাই ঠান্ডা করে দেয় যে প্রায় জলের টেম্পারেচার কিছু না হলেও 15 ডিগ্রি সেলসিয়াস তো কমিয়েই দেয়। খুব ভালো ওটা এন্ডোথার্মিক রিয়াকশন করে। তাই এই কারণে সলিউশনটাকে ফিজিওকেমিক্যাল প্রসেস বলে। ফিজিক্যাল সেকশন সলিউশনে বন্ড ফর্মস হয়, দ্যাট ইজ হোয়াই ইট ইজ এক্সোথার্মিক। গ্লুকোজ আর ওয়াটারের মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্ম হয়ে যায়, আর কেমিক্যাল রিয়াকশানে যেগুলো আছে সেখানে বন্ড ব্রেক করে যাচ্ছে, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আয়ন তৈরি হয়েছে, ঠিক আছে, বন্ড ব্রেকস। তাই জন্য এখানে এটা এন্ডোথার্মিক রিয়াকশন হয়। ব্রেকিং অফ বন্ড রিকোয়ার্স এনার্জি, ব্রেকিং অফ বন্ড রিকোয়ার্স এনার্জি। তাহলে এইভাবে আমরা স্ট্যান্ডার্ড এনথালপি অফ সলিউশনকেও দেখে নিতে পারি। এবার আসি আমরা কেমিক্যাল রিয়াকশনগুলোতে। হিট অফ ফরমেশন, কম্বাসন, নিউট্রালাইজেশন অ্যান্ড হাইড্রেশন। স্ট্যান্ডার্ড এনথালপি অফ কেমিক্যাল রিয়াকশনস। নাম্বার ওয়ান হচ্ছে হিট অফ ফরমেশন। মানে ধরো আমি তৈরি করতে চাইছি CO2, CO2 হিট অফ ফরমেশন জানতে চাইছি।
হাউ মাচ জিজ্ঞেস করলাম, ঠিক আছে? তাহলে তুমি দেখে নাও যে ওর অ্যাটম অবস্থায় কতগুলো এনার্জি ছিল আর ওর মলিকুল অবস্থায় কতটা এনার্জি হয়েছে, তারপর দুটো মাইনাস করে নিলেই হয়ে গেল। আচ্ছা, তার মানে যেহেতু একটা সি আছে আর দুটোও আছে, তার মানে আমাকে রিয়াকশন লিখতে হবে সি প্লাস ও ইকুয়ালস টু CO2। এক্স্যাক্টলি। তাহলে এবার এনথালপিগুলো কত কত? তাহলে এটা হচ্ছে H0 অফ সি, এটা হচ্ছে H0 অফ ও, এটা হচ্ছে H0 অফ ও, আর এটা হচ্ছে H0 অফ CO2। তার মানে টোটাল রিয়াক্ট্যান্ট ছিল এগুলো আর প্রোডাক্ট ছিল এইটা। তাহলে H0C প্লাস 2 ইন্টু H0 অফ ও ইকুয়ালস টু মানে গোস টু ফর্ম H0 অফ CO2। এইবার যেহেতু এটা বন্ড ফর্ম করছে, তার মানে আমি এক্সপেক্ট করতে পারি কি কিছুটা এনার্জি প্রডিউস হবে, তাহলে এইখানে একটা এনার্জি আমার এক্সট্রা প্রডিউস হয়। তাহলে এই দুটো জিনিস আমার ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি ডেল্টা এইচ প্লাস H0 অফ CO2, আচ্ছা এটাকেও ডেল্টা H0 বলি কারণ এটাও স্ট্যান্ডার্ড, ইকুয়ালস টু H0 অফ সি প্লাস 2 ইন্টু H0 অফ ও। তাহলে এই দিকে যদি আমি এইচটাকে একলা ফেলে রাখি, তাহলে ডেল্টা H0 ইকুয়ালস টু HC প্লাস 2HO মাইনাস HCO2। এটা দেখো সাবস্ট্রেট মাইনাস প্রোডাক্ট হয়ে গেল, আমাকে তাহলে এটা ঘুরিয়ে নিতে হবে। তাহলে মাইনাস ডেল্টা H0 ইকুয়ালস টু HCO2 মাইনাস H0C প্লাস 2H0 অফ ও। এইটাকে আমি বলছি ডেল্টা ফর্ম। heat of formation. This energy is called heat of formation. This energy is a negative energy, তার মানে কি it is an exothermic reaction। তাহলে যে কোনো কিছু যদি ফর্ম করে অ্যাটমিক লেভেল থেকে মলিকুলার লেভেলে যদি ফর্ম করে, তাহলে আমার এক্সোথার্মিক রিয়াকশন হয়। এই ব্যাপারটা পিরিয়ডিক টেবিল থেকে আমাদের কোনোভাবেই গেস করা, অ্যাটমিক স্ট্রাকচার থেকে কোনোভাবেই গেস করা, কেমিক্যাল বন্ডিং থেকে কোনোভাবেই গেস করা সম্ভব ছিল না। থার্মোডাইনামিক্স গেভ মি দ্য আইডিয়া যে এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন হবে। বলো বলো। একবার বুঝাবেন স্যার, যেটা একটু বুঝালেন। তুমি এখন একটা নতুন সিলেবাসে পড়ছো তো, এতদিন পর্যন্ত তোমাদের সব সাবজেক্ট ছিল, ঠিক আছে? এবার তোমার কি কি সাবজেক্ট আছে? ধরো ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, আছে তো? আছে তো? হ্যালো, হ্যাঁ স্যার। আছে তো? এবার ধরো কেউ একজন 3টে সাবজেক্টে নিয়েছে, ঠিক আছে, আর 3জন একটা 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 সাবজেক্ট নিয়েছে, ঠিক আছে? একজন ধরো 3টে সাবজেক্টই নিয়েছে, তার নলেজটাকে আমি কে বলছি, কে অফ PCM বলছি, ঠিক আছে? আর কেউ খালি ফিজিক্স নিয়েছে, কেউ কেমিস্ট্রি নিয়েছে, আর কেউ ম্যাথ নিয়েছে। তাহলে আমি কি এটা ক্লেম করতে পারি যে এদের 3জনের টোটাল নলেজ এর নলেজের সঙ্গে ইকুয়াল? এটাই ক্লেম করা যায়? না, করা যায় না। হতে পারে এরা 3জন বেশি, হতে পারে এরা 3জন কম। তাহলে টোটাল নলেজ অফ দিস 3 আর KP প্লাস KC প্লাস KM, আর এর হচ্ছে K অফ PCM। তা দুজন নলেজ ইকুয়াল নয়, তাহলে দুজন নলেজ মানে এদের নলেজ, এর নলেজকে এদের 3জনের সঙ্গে ইকুয়াল করতে গিয়ে দেখা গেল একে কিছুটা প্রাইভেট টিউশন নিতে হচ্ছে, কিছুটা নলেজ ওকে
বাইরে থেকে সাপ্লাই করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমি প্রাইভেট টিউশন যদি লিখে দিই তাহলে দেখালাম দুজনের দুদিকের নলেজ কী হলো, ইকুয়াল হয়ে গেল। তাহলে আমি এটাকে ইকুয়াল লিখতে পারলাম, ঠিক আছে? কনজারভেশন অফ নলেজ থিওরি দিয়ে, কনজারভেশন অফ নলেজ থিওরি নিয়ে আমি জাস্ট তোমায় বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? তাহলে কতটা অ্যামাউন্ট সে প্রাইভেট টিউশন নিয়েছে কেউ যদি ক্যালকুলেট করতে বসে তাহলে সে কী করবে? তাই বলবে সে প্রাইভেট টিউশন ইকুয়ালস টু কে অফ পি প্লাস কে অফ সি প্লাস কে অফ এম, তার মানে টোটাল ইন্ডিভিজুয়াল নলেজ মাইনাস কে অফ পিসিএম করে নেবে না, কম্বাইন্ড নলেজ। তাহলে প্রাইভেট টিউশন কতটা কন্ট্রিবিউট করেছে সেটা বুঝতে গেলে তোমাকে এই টোটাল ইন্ডিভিজুয়াল নলেজ থেকে কম্বাইন্ড নলেজকে মাইনাস করতে হবে, ঠিক আছে? তার মানে যার কম্বাইন্ড নলেজ আছে তাকে অতটা দিলে, অতটা প্রাইভেট টিউশন দিলে সে ওই তিনজনের সাথে একা হাতে কম্পিট করতে পারে, এমন জিনিয়াস, ঠিক আছে? এখানেও তাই হয়েছে। এরা ছিল ইন্ডিভিজুয়াল অ্যাটম, ওদের কিছুটা এনার্জি আছে। এ হচ্ছে একটা কম্বাইন্ড অ্যাটম, যেটাকে ডাল্টন কম্বাইন্ড অ্যাটম বলছিল, পরবর্তীকালে অ্যাভোগাড্রো বললো ওটা মলিকিউল, ওটার নাম মলিকিউল, ঠিক আছে? তাই দুজনের মধ্যে এনার্জি আছে, তাহলে সেই এনার্জি একটা গ্যাপ থাকবে, এটা ক্লেম করতে পারি না দুজনের মধ্যে এনার্জি ইকুয়াল হবে। ওকে, কোত্থেকে দেখা গেল যে এই তিনজনের এনার্জির থেকে, ঠিক আছে, এর এনার্জিটা একটু কম পড়ছে, তাহলে ওকে কিছুটা প্রাইভেট টিউশন দিতে হবে। এটা হচ্ছে সেই প্রাইভেট টিউশন, না প্রাইভেট এনার্জি, ঠিক আছে? ঠিক আছে। তাহলে ওকে প্রাইভেট এনার্জিতে দিয়েছি, তাহলে ও এই তিনজনের সঙ্গে ইকুয়াল হয়েছে। তাহলে কতটা প্রাইভেট এনার্জি দিয়েছি সেটা বার করতে গেলে আমাকে নিশ্চয়ই এটার থেকে এটাকে মাইনাস করতে হবে। তো মাইনাস করে এখানে এসে দেখলাম যে এতটা প্রাইভেট এনার্জি লেগেছে। তাই সেই প্রাইভেট এনার্জি কী করেছে? সেই প্রাইভেট এনার্জি অ্যাকচুয়ালি ওইটাকে বাইন্ড করতে সাহায্য করেছে। দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড হিট অফ ফরমেশন। ওকে, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড হিট অফ ফরমেশন। এই এনার্জিটা বেরোতে দিয়েছি, তবে ব্যাপারটা স্টেবল হয়েছে, তবে ব্যাপারটা ফর্ম করেছে। দ্যাট ইজ হোয়াই ইট ইজ নেগেটিভ। আচ্ছা, এটা থাক, এই আর্গুমেন্টটা থাক। আচ্ছা, তাহলে তাহলে এটা আমরা দেখলাম হিট অফ ফরমেশন। ঠিক একইভাবে আমরা উল্টোটা দেখতে পারি, যেখানে আমার ওই মলিকিউলটা ভেঙে গিয়ে C+2O করছে। তাহলে এই রিয়াকশনটাকে বলা হয় অ্যাটোমাইজেশন রিয়াকশন। এই রিয়াকশনটার নাম অ্যাটোমাইজেশন রিয়াকশন। তাহলে আমি আগের রিয়াকশন থেকে, ইকুয়েশন থেকে আইডিয়া করে বলতে পারি যে এর হিট অফ অ্যাটোমাইজেশন হবে, স্ট্যান্ডার্ড এনথালপি অফ অ্যাটোমাইজেশন হবে প্রোডাক্টের এনার্জি H0 of C প্লাস 2 ইন্টু H0 of O মাইনাস সাবস্ট্রেট এনার্জি, তাই না? তার মানে H0 of CO2 প্রোডাক্ট মাইনাস সাবস্ট্রেট, প্রোডাক্ট মাইনাস সাবস্ট্রেট। মজার কথা দেখো, এই জিনিসটা তো দেখো এইটারই উল্টো, এই যে এই লাইনটা, তাই না? এটা তো এই লাইনটাই ছিল, এই যে Hc+2HO মাইনাস HCO2। তার মানে এখানে যে হিটের কথাটা বলছিলাম, যার মাইনাসের সঙ্গে এই হিট অফ ফরমেশন ইকুয়াল হলো, সেটা অ্যাকচুয়ালি হিট অফ অ্যাটোমাইজেশন, হিট অফ অ্যাটোমাইজেশন, ঠিক আছে? মানে CO2 কে যদি ওই অ্যামাউন্ট অফ হিট সাপ্লাই করো তাহলে রিয়াকশনটা ব্যাকে চলে আসে, ঠিক আছে? মানে CO2 কে যদি ওই হিট অফ অ্যাটোমাইজেশনটা দাও তাহলে CO2টা আমার অ্যাটমগুলোকে ফর্ম করবে। তাহলে এর থেকে আমরা একটা কনক্লুশনে পৌঁছাচ্ছি কি না, হিট অফ অ্যাটোমাইজেশনও যা, হিট অফ ফরমেশনও তাই। কোথায় গেল জানো চারটা? হ্যাঁ, এই এখানে দেখো দেখাচ্ছিলাম ফরমেশন স্ল্যাশ অ্যাটোমাইজেশন, তার কাউন্টটাই ছিল ওইটা, যে
এইটাও একটা রিভার্সেবল রিয়াকশন, বাট কেমিক্যালি রিভার্সেবল, যে ডেল্টা হিট অফ ফরমেশন ইকুয়ালস টু মাইনাস ডেল্টা হিট অফ অ্যাটোমাইজেশন। তাহলে এই সেন্সে আমরা লাস্টেরটাতেও বলতে পারি ডেল্টা হিট অফ হাইড্রেশন ইকুয়ালস টু মাইনাস ডেল্টা হিট অফ ডিহাইড্রেশন। ঠিক আছে, হাইড্রেশন বলতে কি বোঝাচ্ছে না, কোনো একটা সলিড কোনো একটা জিনিস আছে, CuSO4 ধরো সলিড আছে, এর সঙ্গে 5খানা ওয়াটার মলিকিউল এসে জয়েন করলো, তাহলে CuSO4 ডট 5H2 হয়ে গেল। এইখানে যে অ্যামাউন্ট অফ এনার্জিটা রিলিজ হয়ে যায়, দ্যাট এনার্জি ইজ কল্ড ডেল্টা হিট অফ hydration. Okay, that this amount of energy is released when they combine together. তাহলে ঠিক এই অ্যামাউন্ট অফ এনার্জিটাকে তুমি দাও, তাহলে ওরা আবার ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। হাইড্রেশন অ্যামাউন্ট অফ এনার্জি। স্যার বলছি একটু ওয়েট করবেন, স্ক্রিনশটটা তুলে নেবো তাহলে স্যার, একটু নিচে পেজ স্যার। স্ক্রিনশটটা? হ্যাঁ আমি স্ক্রিনশট তুলে নেবো, একটু ওয়েট করুন স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, সরি, আই ডিড আ মিস্টেক অ্যাকচুয়ালি। আমি আগের দিনের স্ক্রিনশটগুলো তোমাদের পাঠাই, আমার নিজের তো স্ক্রিনশট নেওয়া থাকে, ওগুলো পাঠানো হয়নি। আমি তোমায় পাঠিয়ে দেবো এই আজকেই ক্লাসের শেষে, নইলে পরে পাঠাবো বলে ভেবে থাকলে মিস হয়ে যাচ্ছে। ফাইন, স্যার থ্যাংক ইউ। বলছি আপনার ইউটিউব চ্যানেলে কিছু কিছু সলিউশনস চ্যাপ্টারটা আছে, আবার ডি এন্ড এফ ব্লকেরও ব্যাপারে ওগুলো কিছু ক্লাস ডিটেইলস 12 এর, ব্যাপার ওগুলো আছে। ক্লাস 12 এর, তুমি ক্লাস 12 গুলো এখন ধরো না, ওগুলো ও ক্লাস আচ্ছা আচ্ছা, 12 মানে এর। অ্যাকচুয়ালি আপনি আচ্ছা বুঝেছি। ওটা সামনে দেখবে 11 12 ব্যাপার সম্ভবত মেনশন করা আছে প্লে লিস্টে আমি ওটা মার্ক করে দেবো, ঠিক আছে? ওকে আচ্ছা, তাহলে এভাবে আমরা নিউট্রালাইজেশন আর বাকিগুলোরও করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে হেস ল। এই হেস ল হচ্ছে এনথালপি যে একটা পাথ ফাংশন নয়, এটা স্টেট ফাংশন, তার একটা প্রুফ। ঠিক আছে, একটা সিম্পল আইডিয়া দিচ্ছি। হেস ল, ধরো তুমি এই পয়েন্ট থেকে স্টার্ট করলে, একটা স্টেট ফাংশন হচ্ছে ভেক্টর, ভেক্টর রিপ্রেজেন্টস স্টেট ফাংশন। তোমরা আশা করি ফিজিক্সের স্টেট ফাংশন মানে ভেক্টর পড়েছো। তাহলে ধরো তুমি এই পয়েন্ট থেকে স্টার্ট করে তুমি এদিকে গেলে, এখান থেকে এখানে গেলে, সেখান থেকে এখানে গেলে, সেখান থেকে এখানে গেলে, তাই তোমার নেট মুভমেন্ট কতটা হয়েছে? নেট মুভমেন্ট এটা হয়েছে। সেটা ডিপেন্ড করেনি টোটাল পাথ কতটা আছে। এটা তুমি কিভাবে ক্যালকুলেট করতে পারো? তুমি যদি এই যে চারটে ভেক্টর আছে সেগুলোকে যদি অ্যাড করে একটা পলিগন বানানোর চেষ্টা করো, ঠিক আছে? পলিগনটা দেখতে কেমন হবে? পলিগনটা দেখতে এরকম হয়ে যাবে। অবশ্যই এটা পলিগনের মতোই হয়েছে। তুমি এটা যদি একটা কনকারেন্ট, কি বলবো, একটা এই বানালে, কনকারেন্ট ভেক্টরও যদি তুমি টানো, একটা এই বানালে, একটা এই বানালে, একটা এই, এটা তো প্যারালাল নয়, একটুখানি এই সাইডে থাকবে, এই, আর একটা এই বানালে, তাহলে এই চারটে ভেক্টরে যদি তুমি রেজাল্টেন্ট নাও, তাই তুমি রেজাল্টেন্টটা এরকম ডাইরেকশনে তুমি পেতে পারো।
মোটামুটি এই বরাবর তুমি হয়তো দেখতে পারো, এটা হচ্ছে রেজাল্টেন্ট। তাহলে তার অপোজিট সাইডে যদি তুমি এইটা আসো তাহলে তোমার রেজাল্টেন্টটা ক্লোজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই রেজাল্টেন্টটা হচ্ছে বাকি চারটে সামেশন। আমি যদি দুটো দিয়েও দেখাই তাহলে বোধহয় ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ল অফ ট্রায়াঙ্গেল তোমরা পড়েছো যে দিস ইজ ওয়ান ভেক্টর, দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, অ্যান্ড দিস ওয়ান ইজ অ্যানাদার ভেক্টর, দিস পয়েন্ট টু দিস পয়েন্ট। সো দ্য রেজাল্টেন্ট ভেক্টর উইল বি দিস ওয়ান। ল অফ ট্রায়াঙ্গেল, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু সি হচ্ছে। তাই ঠিক যেভাবে ভেক্টরগুলোকে অ্যাড করলে আমি রেজাল্ট্যান্ট ভেক্টরটা পাই, ইনিশিয়াল অ্যান্ড ফাইনালের মধ্যে নেট ডিসপ্লেসমেন্ট বা নেট ভেলোসিটি চেঞ্জ যাই বলি না কেন, ঠিক সেভাবে এনথালপি অলসো অ্যান্ড হিট এনথালপি ইজ অলসো a state function. তার মানেটা হচ্ছে summation of each step of the reaction is equals to the total heat of reaction. এখানে হচ্ছে summation of each vector is equals to total vector। এখানে হচ্ছে যে ধরো একটা রিয়াকশান আছে এ প্লাস বি ইকুয়ালস টু সি, এখানে H1 পেয়েছো এনথালপি চেঞ্জ। আরেকটা আছে সি প্লাস ডি ইকুয়ালস টু ধরো ই প্লাস বি পেয়েছো। তাহলে ধরো এখানে আছে এনার্জিটা ডেল্টা H02, আর আরেকটা ধরো রিয়াকশান আছে, সেই রিয়াকশানে তুমি কি পেয়েছো, তুমি সেখানে এ প্লাস সি প্লাস ডি করতে গেছো, সরি এ প্লাস ডি করতে গেছো, প্রত্যেকে তুমি ই পেয়েছো। তাই ধরো তুমি সেখানে ডেল্টা এইচটা পেয়েছো, ডেল্টা এইচ এক্স বলছে। তাহলে অ্যাকর্ডিং টু হেস ল আমরা এটা বলতে পারি যে ডেল্টা এইচ এক্স ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এই দুটো সামেশন, ডেল্টা H0 অফ 1 প্লাস ডেল্টা H0 অফ 2, এই দুটোর সাম হয়ে যাচ্ছে আমার টোটালটা। কি করে? তুমি ওপরে দুটো রিয়াকশনকে সাম করো, অ্যাড করো, এই দুটো রিয়াকশনকে অ্যাড করো, তাহলে এই দুটো সিম্পল সিম্পল অ্যাড হবে। যেহেতু স্টেট ফাংশন ভেক্টরের মতো আমি এগুলোকে অ্যাড করতে পারি, ঠিক আছে? তাহলে ডেল্টা 1 অফ H0 প্লাস ডেল্টা 2 অফ H0 হয় এটা। তাহলে এগুলোকে যদি অ্যাড করি তাহলে কী হচ্ছে, সি সি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে আর বিবিও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এটা কী দাঁড়াচ্ছে, এ প্লাস ডি ইকুয়ালস টু ই দাঁড়াচ্ছে কি না? তাহলে এ প্লাস ডি ইকুয়ালস টু ই, তাদের টোটাল এনার্জি এটা। আবার এ প্লাস ডি আলাদা করে এক্সপেরিমেন্ট করেছি স্টেপ বাই স্টেপে না গিয়ে, তাতে আমি এইটা পেয়েছি। তাহলে অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অ্যান্ড অ্যাকর্ডিং টু হেস ল বোথ, তাহলে হেস ল বলছে কি দিস মাস্ট বি ইকুয়ালস টু দিস, এটা হতেই হবে। আমি মাল্টিপল স্টেপে যাই, প্রত্যেকটা স্টেপে এনার্জি দেখি আর টোটালটায় যাই, আমি সেম পাবো। একটা এক্সাম্পল দিচ্ছি, চেনা আনা এক্সাম্পল। -5 ডিগ্রি সেলসিয়াসের আইস আছে, আমি ওটাকে 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার ভেপার করতে চাই। তাহলে এখানে কতগুলো স্টেপ আছে, -5 ডিগ্রি সেলসিয়াসের আইস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের আইস, এই সময় টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কিন্তু ফেজ চেঞ্জ হচ্ছে না। তারপর 0 ডিগ্রি সেলসিয়াসের আইস থেকে
0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার হলো, তাহলে এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট কিন্তু ফেজ চেঞ্জ হচ্ছে। তারপর 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারটা আস্তে আস্তে 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার হলো, তাহলে এইখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কিন্তু ফেজ ঠিক থাকছে। আবার এই 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারটা 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার ভেপার হবে, তাহলে এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, ফেজ চেঞ্জ। তুমি খুব সাবধানে এই কাজটা করলে। তুমি প্রথমটার জন্য দেখলে 2.5 ক্যালোরি পার গ্রাম এনার্জি লাগছে, সেকেন্ডটার জন্য তুমি দেখলে 80 ক্যালোরি পার গ্রাম এনার্জি লাগছে, থার্ডেরটার জন্য তুমি দেখলে 100 ক্যালোরি পার গ্রাম এনার্জি লাগছে, আর ফোর্থেরটার জন্য তুমি দেখলে 540 ক্যালোরি পার গ্রাম এনার্জি লাগছে। তাহলে টোটাল এনার্জি তোমার কত লাগলো? তুমি টোটাল এনার্জিটা একদিকে ক্যালকুলেট করতে বসিয়েছো, অন্যদিকে একজন দুম করে বললো কেন 722.5, তুই কি করে বললি রে? আমি -5 থেকে 100 ডিগ্রিতে নিয়ে চলে গেছি, ও কি করেছে, ও এইটার থেকে এইটা ডাইরেক্ট এসছে, ও এইটার থেকে এটায় ডাইরেক্ট এসছে, তাহলে ওর লেগেছে 722.5 ক্যালোরি পার গ্রাম। তাহলে ও ডাইরেক্টে যতটা এসছে, আমরা দেখেই তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টেপে যতটা করে দিয়েছিলাম তার সামেশনটা ইকুয়াল হয় কি না? দেখবো সত্যি সত্যিই তাই। টোটাল এনার্জিটা ক্যালকুলেট করো, 2.5 প্লাস 80 প্লাস 100 প্লাস 540, দেখো 180 প্লাস 540 720 প্লাস 2.5 ইকুয়ালস টু 722.5। molecular collisions, molecular theory, কোন বই থেকে বলছো? মলিকুলার কলিশনস এই বছরে লাগবে না, মলিকুলার কলিশনস পরের বছর কাইনেমেটিক্সে লাগবে। ওটা তো আছেই, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন করালাম না কেন? আমি ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন করিয়েছিলাম, √3/3 হ্যাঁ হ্যাঁ ওগুলোও আছে, হ্যাঁ ওগুলোও আছে। তারপর ওখান থেকে কলিশন থিওরি মানে তুমি ওইটা বলতে চাইছো? জেডটা আছে, ওটাকে কলিশন থিওরি বলে না, ওটাকে কলিশন থিওরি বলে না, ওটাকে কম্প্রেসিবিলিটি বলে, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। কলিশন থিওরি অন্য জিনিস, ওটাকে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলে। ঠিক আছে, কিন্তু এটা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এনিওয়ে, তাহলে এটা 722.5, এটাও 722.5। তাহলে যে ডাইরেক্ট করছে সেও যা পাচ্ছে, যে স্টেপ বাই স্টেপ করছে সেও ঠিক তাই পাচ্ছে। তাহলে এর থেকে আমি একটা আইডিয়া পেয়ে যাই যে আমি একটা রিয়াকশানকে যত খুশি ভাঙাচুরা করে লিখি না কেন, প্রত্যেকটা স্টেপের টোটাল এনার্জি
আমার টোটাল রিয়াকশানের এনার্জির সঙ্গে ইকুয়াল হবে। তাহলে আমি বড় বড় রিয়াকশানকে আসলে আমি ছোটো ছোটো অনেকগুলো স্টেপে আমার ইচ্ছে মতো লজিক্যালি ভেঙে লিখতে পারি, যেহেতু তাতে এনার্জিও কনজার্ভ হয় আর মাসও কনজার্ভ হয়। তাহলে আমি কোনোভাবেই রিয়াকশানটা ফিজিক্স বা কেমিস্ট্রি করে নষ্ট হচ্ছে না। এই ফ্রিডমটা আমাদের এই হেস লটা তৈরি করে দিয়েছিল। ঠিক আছে, যেমন ধরো তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, MnO2 প্লাস HCl। ছোটোবেলায় তোমরা পড়েছো ক্লাস আইসিএসসি বোর্ডে ছিল, আইসিএসসি বোর্ডে, তারা এটা পড়েছিল MnCl2 প্লাস Cl2 প্লাস 2H2। এই রিয়াকশানটা টোটাল একটা এনার্জি আছে। ঠিক আছে, আমি এটাকে দুটো ধাপে লিখছি ভেঙে, দুটো তিনটে ধাপে লিখছি ভেঙে। একটা হচ্ছে MnO2 breaks down into MnO plus nascent oxygen. In the second step, this MnO reacts with 2HCl to form MnCl2 plus H2O. In third step, 2HCl plus nascent oxygen, this gives me 2Cl which is nascent plus H2O, and this 2Cl is forming Cl2. তাহলে এই চারটে রিয়াকশানের জন্য আমি যদি এখানে ডেল্টা H1, ডেল্টা H2, ডেল্টা H3 পাই, ডেল্টা H4 পাই, তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি অ্যাকর্ডিং টু হেস ল, যেহেতু এই চারটেকে সাম করলে আমার ওই ওপরের রিয়াকশানটাই ফিরে আসে। তুমি বলবে কি করে, আমি দেখাবো। এই দেখো, এখানে এখানে এটা কেটে গেল, এটা কেটে গেল, আর এটাও এখান থেকে কেটে গেল। তাই MnO2 প্লাস 4HCl gives me MnCl2 plus Cl2 plus 2H2O and delta 1H. The energy is delta 1H plus delta 2H plus delta 3H plus delta 4H. That will be equals to my this one delta RH. যেহেতু দুটো রিয়াকশানই সেম রিয়াকশানকে রিপ্রেজেন্ট করে, মানে দুটো এনার্জি সেম রিয়াকশানকে রিপ্রেজেন্ট করে, দিস ওয়ান অ্যান্ড দ্য সামেশন অফ দিস ওয়ান, তাই জন্য দুটোর ভ্যালু ইকুয়াল হচ্ছে। দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ হেস ল। এবং তার ফলে আমাকে এত বড় বড় রিয়াকশান মনেও রাখতে হচ্ছে না, আমি রিয়াকশানের মেকানিজমটা বুঝে যাচ্ছি, আমি রিয়াকশানগুলোকে স্টেপ বাই স্টেপ ভেঙে ফেলতে পারছি বাই লজিক। যেমন MnO2 প্রপার্টি কি, MnO2 প্রপার্টি যদি তুমি জানো অক্সিডাইজিং এজেন্ট, তাহলে তুমি বুঝতে পারবে যে এটা একটা ন্যাসেন্ট অক্সিজেন ছাড়বে। কেন ছাড়ছে? তার কারণ হচ্ছে HCl ওর ভেতর থেকে এই জিনিসটাকে কান ধরে টেনে বার করতে চাইছে, কিন্তু এইটাকে চাইছে না। এটা একটা বেসিক অক্সাইড, তাহলে এটা একটা অক্সিডাইজিং এজেন্ট আর একটা বেস। এই দুটো প্রপার্টির উপর ডিপেন্ড করে তুমি এই স্টেপটা লিখলে, তারপর এই স্টেপটা লিখলে, তারপর তোমায় কী করতে হবে, এই ন্যাসেন্ট অক্সিজেনটাকে একটা ফেট দিতে হবে। তো ন্যাসেন্ট অক্সিজেনের ফেট কি? বেসিক্যালি ওয়াটার তৈরি করা, কারণ রিয়াকশানে হাইড্রোজেন ছাড়া আর কোনো পজিটিভ আয়ন নেই যেটা এখনও রিয়্যাক্ট করেনি। তাহলে ও HCl এর সঙ্গে রিয়্যাক্ট করে ওয়াটার তৈরি করে ফেললো, তাহলে Clটা এবার একলা পড়ে গেল। তাহলে লাস্ট স্টেপে কী হবে, Cl দুটো আর কাউকে না পেয়ে নিজেরাই ক্লোরিন গ্যাস হয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে তুমি আর এত বড় বড় রিয়াকশান তুমি আর মনে রাখছো না, তুমি ক্যারেক্টারগুলোকে বুঝে যাচ্ছ। তুমি বলে আমি কত কিছু মনে রাখবো, যে কতগুলো কারা কারা অক্সিডাইজিং হয়, কারা কারা বেস হয়। এইখানে হচ্ছে বেসিক অক্সাইডের ডেফিনেশন, অক্সিডাইজিং এজেন্টের ডেফিনেশন, ওই ডেফিনেশনগুলো কাজ করবে। যে অক্সিডাইজিং এজেন্ট তার মানে ওখানে অক্সিজেনের অ্যামাউন্ট বা কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের অ্যামাউন্ট বেশি থাকবে। বেস মেটালের অক্সাইড। তো এইভাবে তোমাকে বুঝে বুঝে কেমিস্ট্রির, বিশেষ করে ইনঅর্গানিক কেমিস্ট্রির রিয়াকশানগুলো লিখতে হবে, এবং এই সুবিধাটা আমাকে হেস ল দিয়েছে। তাহলে এভাবে আমরা বিভিন্ন কম্পাউন্ডের এনথালপি অফ ফরমেশন জেনে যাব, বিভিন্ন
এলিমেন্টের এনথালপি অফ ফর্মেশন জেনে যাব, বিভিন্ন বন্ডের জন্য কত এনার্জি লাগছে সেটা জেনে যাব, কম্বাসনের জন্য কত এনার্জি তৈরি হচ্ছে সেটা জেনে যাব। প্রত্যেকটা জিনিস আমি এই স্টেপ বাই স্টেপ করে জেনে যেতে পারবো। যেমন ধরো তোমাকে যদি বলে যে C2H2 বা C2H4 প্লাস H2, এই রিয়াকশন থেকে বা এই রিয়াকশন থেকে ধরো C প্লাস 2H2 CH4, এই রিয়াকশন থেকে বন্ড এনার্জি বার করো। ফাইন্ড আউট বন্ড এনার্জি অফ C অ্যান্ড H। তাহলে আমরা কিভাবে করব? তাহলে প্রথমে আমরা দেখে নেব যে টোটাল রিয়াকশানে কত হিট হচ্ছে। তাহলে ফার্স্ট স্টেপটা হচ্ছে 2H2 ভাঙছে হচ্ছে 4H এ, এখানে একটা H1 পাচ্ছি। সেকেন্ড স্টেপে 4H একটা C এর সাথে রিয়্যাক্ট করে CH4 করছে, তাহলে আমরা এখানে H2 পাচ্ছি। তাহলে টোটাল রিয়াকশানের হিট আমার হয়ে যাচ্ছে C প্লাস 2H2 ইকুয়ালস টু CH4 প্লাস ডেল্টা RH। এবার দেখো চারটে বন্ড কোথায় ফর্ম করেছে? চারটে বন্ড ফর্ম করেছে আমার এই স্টেপটাতে। তাহলে এই এনার্জিটা হচ্ছে ওদের বন্ড এনার্জি ইন্টু 4 টাইমস, যেহেতু চারটে বন্ড ফর্ম করেছে, আমার তো একটা বন্ডের জন্য চাই। তাহলে আমি যদি প্রথম এনার্জিটা পেতে পারি আর লাস্ট এনার্জিটা পেতে পারি, তাহলে এখান থেকে আমি বলতে পারি H2 ইকুয়ালস টু HR মাইনাস H1। তাহলে এটা হচ্ছে আমার চারখানা CH বন্ড এনার্জি। তো এটা তোমার কাছে আননোন, কিন্তু এই দুটো তো নোন। তাহলে একটা CH বন্ড এনার্জি তোমাকে বার করতে গেলে এই যে দুটো মাইনাস ভ্যালু আছে একে 4 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে একটা CH বন্ড এনার্জি হচ্ছে আমার ডেল্টা RH প্লাস ডেল্টা 1H, সরি প্লাস না মাইনাস ডেল্টা 1H ডিভাইডেড বাই 4। প্লেন অ্যান্ড সিম্পল অ্যালজেব্রা। যেটা আননোন আছে সেটাকে এক সাইডে রাখো, যেগুলো নোন আছে সেটা এক জায়গায় নিয়ে যাও। তারপর আননোনটাকে কনস্ট্যান্টটা দিয়ে, মানে কনস্ট্যান্টটাকে আননোন থেকে সরিয়ে নোনটাকে কনস্ট্যান্টটা দিয়ে ডিভাইড বা মাল্টিপ্লাই করে ভ্যালু বার করে নাও। তাহলে এইভাবে আমরা হেস লয়ের ইউজ করে বিভিন্ন রকম রিয়াকশানগুলো এনার্জি, বিভিন্ন রকম বন্ডের এনার্জি এগুলো ক্যালকুলেট করে ফেলতে পারি। তাহলে আমরা এখান থেকে কিছু সামস করি, নইলে এই চ্যাপ্টারটা একদম ক্লিয়ার হবে না। হ্যাঁ, আমি অফ করেছি, দাঁড়াও।
দেখা যাচ্ছে? আচ্ছা, বলছে যে find out the energy of combustion of glucose. Okay, find the energy of combustion of glucose from given data. কি? Number 1, C plus O2 equals to CO2. কার্বনটা সলিড আর অক্সিজেনটা গ্যাস আর CO2টাও গ্যাস। এখানে স্টেটস অফ ম্যাটারটা খুব ইম্পর্টেন্ট, কারণ সলিড অক্সিজেনের যে এনার্জি, গ্যাসের অক্সিজেন এনার্জি তার থেকে অনেক বেশি হবে। লিকুইড অক্সিজেন এনার্জি দুটোর মাঝামাঝি জায়গায় থাকে। তাহলে এখানে হচ্ছে H1 কত পেয়েছে? H1 পাচ্ছে -395 কিলোজুল পার মোল। নাম্বার 2, H2 plus half O2 equals to H2O. Both are gas, but H2O is liquid. Here delta H2, that is given as -269.4 kilojoule per mole. আর ফাইনাল এই যে নিউমেরিক্যাল ডেটাটাই হচ্ছে লিস্টটা যেটা লিখছি আমি, এটা তোমার অবশ্যই দেওয়া থাকবে। নাম্বার 3 হচ্ছে কার্বন সলিড প্লাস 6H2 plus 3O2 gives us C6H12O6, and that also produce energy delta 3H equals to -1169.8 kilojoule per mole. তাহলে অ্যাকর্ডিং টু হেসলকে কাজে লাগিয়ে আমাকে এই C6H12O6 এর কম্বাসনের রিয়াকশান লিখতে হবে, এবং তার টোটাল কত এনার্জি হয়েছে সেটা আমাকে ক্যালকুলেট করে বার করতে হবে। যে রিয়াকশানটার এনার্জি বার করতে দিয়েছে সেটা কিন্তু তোমাকে লিখে দেবে না সব সময়, সেটা তোমাকে ওয়ার্ডে বলে দেবে। এখানে লেখা আছে কম্বাসন অফ গ্লুকোজ, ঠিক আছে? আমরা আগের পাতায় যে রিয়াকশনগুলো দেখছিলাম সেখানে একটা ফাইনাল রিয়াকশন ছিল, এখানে সেই ফাইনাল রিয়াকশনটা দেওয়া নেই, স্টেপসগুলো দেওয়া আছে। তাহলে হাউ টু সলভ দিস কোয়েশ্চেন? First write the reaction which is the ultimate one, which is not given, that is combustion of glucose. So we must find delta H for C6H12O6 plus O2 gives us CO2 plus H2O, this reaction. Now you have to balance it. Without balance, no reaction can be written together. Otherwise, there won't be any mass balance reaction. Okay, তো এখানে দেখো কার্বন আছে 6টা, এই সাইডে কার্বন 1টা, তার মানে নিশ্চয়ই এদিকে নাম্বার বাড়াতে হবে। তাহলে 6 টাইমস করে দাও। এখানে হাইড্রোজেন আছে 12, এখানে আছে হাইড্রোজেন 2 পিস, 6 টাইমস এটাও করে দাও। তাহলে দেখো অক্সিজেন কতগুলো হয়ে গেল, এখানে 12 আর এখানে 6, টোটাল 18। তো
তো 18 এর মধ্যে তোমার 6 অক্সিজেন এই সাপ্লাই করছে, নিজেই সাপ্লাই করছে। 18 লাগবে, আমার কাছে 6 আছে, বাকি 12 তুই জোগাড় কর। ওকে, তাহলে 12 নিশ্চয়ই এ সাপ্লাই করবে, তাহলে এখানেও 6। তাই টোটাল রিয়াকশনটা হয়ে গেল C6H12O6 প্লাস 6CO2, তাই 6O2 gives us 6CO2 প্লাস 6H2। এবার এইটা ডেল্টা এইচটাই আমার দরকার, এটি আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আমাকে এমনভাবে এই তিনটে রিয়াকশানকে অ্যারেঞ্জ করতে হবে যাতে আমি এই ইকুয়েশনটা ফাইনালি পাই, যোগ করে কাটাকুটি করে এইটা পাই। তার ট্রিক কি? তার ট্রিক হচ্ছে এইখানটা ভালো করে অবজার্ভ করা। যেগুলো সাবস্ট্রেট সাইডে আছে সেগুলোকে সাবস্ট্রেটের দিকে লেখা, আর যেগুলো প্রোডাক্ট সাইডে আছে সেগুলোকে প্রোডাক্টের দিকে লেখা। প্রোডাক্ট সাইডে কী কী আছে? প্রোডাক্ট সাইডে কার্বন ডাইঅক্সাইড আছে আর ওয়াটার আছে। এই যে এগুলো হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্ট সাইডে লেখা, সাবস্ট্রেট সাইডে লেখা মানেটা কি? এটা হচ্ছে সাবস্ট্রেট। অক্সিজেন ফক্সিজেনকে লেখার দরকার নেই, জাস্ট কম্পাউন্ডগুলোকে লিখতে হবে। ও একটা না একটা এলিমেন্ট তোমাকে না লিখলেও চলবে, ওটা অ্যারেঞ্জ হবে নিজের মতো, দেখাবো। সাবস্ট্রেট সাইডে লেখা মানে এই রিয়াকশনটাকে ঘুরিয়ে লেখো, উল্টো করে। তার মানে C6H12O6 gives us 6C plus 6H2 plus 3O2। তাহলে এখানকার ডেল্টা এইচটা কত হয়ে গেল? এখনকার এটা ডেল্টা এইচ হয়ে গেল মাইনাস ডেল্টা 3H। কেন? ব্যাপারটা ঘুরে গেছে, যার ভ্যালুটা হয়ে গেছে প্লাস 1169.8। রিয়াকশন ঘুরলে আমাদের এনার্জিও তো ঘুরে যাবে। গ্লুকোজ তৈরি করতে গিয়ে মাইনাস হচ্ছিল, তাহলে গ্লুকোজ ভাঙতে গিয়ে নিশ্চয়ই প্লাস হতে হবে এনার্জি। তাহলে এটা যেহেতু এক্সোথার্মিক ছিল, তাহলে এই রিয়াকশনটা তার মানে এন্ডো হয়ে গেছে। রিয়াকশনটা ঘুরিয়েছি, তার মানে এটা এন্ডো হয়ে গেছে। তাহলে আমি C6H12O6কে সাবস্ট্রেটের দিকে নিয়ে চলে এসেছি। এর তলায় কি বসাবো? এর তলায় বসাবো এই রিয়াকশনটা। C plus O2 gives us CO2, but here 6 CO2 is present, so we must multiply this with 6 on both the side। তাহলে এখানকার যে এনার্জিটা হবে, that energy will be 6 multiplied by delta H1, বিকজ একটার জন্য শুধু H1 ছিল, যেহেতু 6 টাইমস করেছি তার মানে এটাও নিশ্চয়ই 6 টাইমস হয়ে যাবে। তাহলে দ্যাট উইল বি মাইনাস 395 মাল্টিপ্লাইড বাই 6। এটা কত হয়? 400 ইন্টু 6 হচ্ছে 2400। তার থেকে 30 কম, 2300 মাইনাস 2370, এগুলো সব কিলো জুল আছে। এবার কিন্তু কিলো জুল পার মোল নয়, কিলো জুল। মোল নয় কেন? কারণ আমি এখানে মাল্টিপ্লাই করেছি 6 টাইমস এটসেট্রা এটসেট্রা, মাল্টিপ্লাই করছি। আরেকটা কি বাকি? আরেকটা বাকি এইটা H2O। তাহলে এটাও লিখি, H2 plus half O2 gives us H2O. Here also I need to multiply it by 6, so 6 times এটা করো, 6 times এটা করো, আর 6 times এটা করো। তাহলে আমার এনার্জিও হয়ে যাবে 6 ইন্টু ডেল্টা H2। তাহলে ওর ভ্যালু হচ্ছে মাইনাস 269.4। তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 269.4 ইন্টু 6। এটা ইকুয়ালস টু কত হয়? 270 থেকে
সিক্স কম, তা 270 ইন্টু সিক্স হচ্ছে 1620, 1620 থেকে 0.6, 6.6, 3.6 কম, 16.4, পুরোটা মাইনাসে আছে, তাহলে এত কিলো জুল। কেউ ক্যালকুলেটার করে দেখে নিতে পারো, মিলিয়ে দেখতে পারো ব্যাপারটা। তাহলে এবার এই তিনটেকে অ্যাড করি, দেখি তো কি দাঁড়ায়। আচ্ছা, এটাকে তুমি 3 করে দিতে পারো, 6 ইন্টু হাফ ইকুয়াল টু 302 না? তাহলে দেখো এই রিয়াকশানে আমার 6C ছিল সাবস্ট্রেট, এইখানে 6C প্রোডাক্টে, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেছে। 6H2 সাবস্ট্রেট, 6H2 প্রোডাক্ট, ক্যান্সেল। 3O2 সাবস্ট্রেট, 3O2 প্রোডাক্ট, ক্যান্সেল। তাহলে আমার কি পড়ে রয়েছে? C6H12O6 প্লাস 6O2 কিনা? So that gives what? 6CO2 plus 6H2O. সো এটাই তো আমার এই গিভেন রিয়াকশানটা, যার রিয়াকশানটা আমি এনার্জিটা আমি বার করতে চাইছিলাম। তাহলে এটা মিলে গেল। তাহলে এইটার টোটাল এনার্জি কত হবে? এর টোটাল এনার্জি হবে ডেল্টা আর অফ এইচ, আর এইগুলোকে যোগ করলে কত হবে? এগুলোকে যোগ করলে যাবে মাইনাস ডেল্টা 3H প্লাস 6 ডেল্টা 1H প্লাস 6 ডেল্টা 2H ইকুয়ালস টু হচ্ছে 1169.8 মাইনাস 2370 মাইনাস 1616.4। এটা কত আসে? মোটামুটি ধরো সামথিং 0.4 আসবে, সামথিং পয়েন্ট কত আসছে এখন এটা? সামথিং 0.4ই তো আসা উচিত। না, সামথিং 0.4 আসছে না, সামথিং 0.6 আসছে। তো এটা আসছে মাইনাস 2816.6, মাইনাস 2816। তাহলে এটাই আমার ডেল্টা এইচআর এর ভ্যালু। তার মানে 1 মোল অফ গ্লুকোজকে বার্ন করলে আমি এই অ্যামাউন্ট অফ এনার্জি পাচ্ছি। তাহলে এবারে গ্রাফটা কেমন হচ্ছে? গ্রাফটা হবে এরকম। এখানে গ্লুকোজের এনার্জিটা রয়েছে, এটা এই করলো, সেটা এই আসলো, সেটা এই আসলো।
এটা সাবস্ট্রেট, এটা প্রোডাক্ট লাইন 1, প্রোডাক্ট লাইন 2, এটা প্রোডাক্ট লাইন 3। ঠিক আছে, এটা সাবস্ট্রেট ছিল, এটা প্রোডাক্ট লাইন 1, এটা প্রোডাক্ট লাইন 2, আর এটা প্রোডাক্ট লাইন 3। তাহলে টোটাল রিয়াকশনটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে এই পোর্শনটা ছিল আমার এন্ডোথার্মিক, ডেল্টা 3H। এই পোর্শনটা ছিল আমার এক্সোথার্মিক, যেহেতু কমছে তাহলে এটা ছিল ডেল্টা 1H। এই পোর্শনটা ছিল আমার ডেল্টা 2H। তাহলে এনার্জির সাথে সাথে টাইমটাও আমার এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, বা টাইমের সাথে এনার্জিটা এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে যদি এস বলি, এস হচ্ছে আমার C6H12O6, আর P3 হচ্ছে আমার 6CO2 প্লাস 6H2O। ওকে, তাহলে এভাবে আমাদের একদম যোগ বিয়োগ করে কোনো রকম কোনো ক্লাস 10-এর থেকে ওপরের কোনো ম্যাথামেটিক্সের নলেজ কাজে না লাগিয়ে আমি অঙ্কগুলো করে ফেলতে পারবো। আমায় খালি দেখতে হবে যে গিভেন রিয়াকশানগুলো আর ফাইনাল রিয়াকশানটা গিভেন রিয়াকশানগুলো থেকে বানানো যাচ্ছে কিনা। একটা কনসেপ্ট আমরা স্কিপ করতে চাইছিলাম, বাট স্কিপ করবো না, কারণ সেটা আমরা কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছিলাম অলরেডি একবার, সেটা এখানে একবার রিভাইজ দিয়ে দিই। সেটা হচ্ছে যখন সলিউশন অফ আয়নিক কম্পাউন্ড হয়, সলিউশন অফ আয়নিক কম্পাউন্ড, তখন কি হয়? ধরো NaCl আছে সলিড, তাহলে প্রথমে ওটা অ্যাকচুয়ালি জল নিয়ে NaCl অ্যাকুয়াস হয়। তাহলে এই সময় যে ওর এনার্জিটা তৈরি হয়, এটা হচ্ছে হাইড্রেশন এনার্জি। তাহলে প্রথমেও না, দাঁড়াও, প্রথমেও সলিড থেকে একটা এনার্জি নেয়, এনার্জি নিয়ে ওটা Na প্লাস আর Cl মাইনাস আয়নে ভেঙে যাচ্ছে, এই আয়নগুলো গ্যাসিয়াস আয়ন হয়ে যাচ্ছে। এই সময় যে এনার্জিটাও নিচ্ছে, সেই এনার্জিটা বলা হচ্ছে ল্যাটিস এনার্জি। ঠিক আছে, এই এনার্জিটা কিন্তু সাবস্ট্রেট সাইডে যায়। তার মানে আমি লিখবো কি, NaCl সলিড প্লাস ডেল্টা L অফ H ইকুয়ালস টু Na গ্যাস অ্যান্ড Cl মাইনাসও গ্যাস। এবার এই গ্যাসিয়াস আয়নগুলো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ওয়াটার খায়। Na প্লাস গ্যাসিয়াসটা ওয়াটারের সাথে রিয়্যাক্ট করে Na প্লাস অ্যাকুয়াস তৈরি করছে, আর Cl মাইনাস গ্যাসটাও ওয়াটারের সাথে রিয়্যাক্ট করে Cl মাইনাস অ্যাকুয়াস তৈরি করছে। তাহলে এই দুটোকে অ্যাড করে আমি বলতে পারি কি, Na প্লাস গ্যাস প্লাস Cl মাইনাস গ্যাস in the presence of water, Na প্লাস অ্যাকুয়াস আর Cl মাইনাস অ্যাকুয়াস বানাচ্ছে। এই সময় যে এনার্জিটা রিলিজ হয়, যেহেতু ওয়াটারের সঙ্গে বাইন্ড করে, ওয়াটার সঙ্গে কীভাবে বাইন্ড করছে না, Na প্লাস তো, আর ওয়াটারের মধ্যে অক্সিজেন আছে, অক্সিজেনগুলো নেগেটিভ, ও অক্সিজেনের সাথে এরকমভাবে বাইন্ড করছে। আর Cl মাইনাস ওয়াটারের সাথে, ওয়াটারের হাইড্রোজেনগুলোর সাথে, যেগুলো পজিটিভ, তার সাথে বাইন্ড করছে। তাহলে এই বাইন্ডিংয়ের জন্য কি হচ্ছে, ওখানে একটা এনার্জি রিলিজ হচ্ছে। তাহলে এইখানে একখানা এনার্জিকে ডেল্টা H অফ ডেল্টা হাইড্রেশন এনথালপি বলছি।
তাহলে টোটাল রিয়াকশন যদি আমি দেখি NaCl সলিড থেকে NaCl কে অ্যাকুয়াস কন্ডিশনে ভাঙা, তা টোটাল রিয়াকশন দেখলে আমি কি লিখব? দিস ক্যান্সেল আউট উইথ দিস, দিস ক্যান্সেল আউট উইথ দিস, তাহলে NaCl solid plus delta L of H, that is equals to Na plus aqueous plus Cl minus aqueous plus delta hydration of H. তাহলে একটা এন্ডোথার্মিক, একটা এক্সোথার্মিক হিট। তাহলে ডেল্টা এইচ অফ সলিউশন will be equals to delta hydration of H, delta H of hydration plus delta L of delta H of lattice minus delta H of lattice। এই দুটো সাবস্ট্রাকচারের সঙ্গে সলিউশনটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে এটাও আমি পাচ্ছি সেই হেস ল দিয়ে। তার মানে যার যত ল্যাটিস এনার্জি কম আর হাইড্রেশন এনার্জি বেশি, সে তত ভালো আমার ডিজলভ হতে পারে। ঠিক আছে, লো ডেল্টা এল এইচ অ্যান্ড হাই ডেল্টা এইচ হাইট will let the solid dissolve। তাহলে এইভাবে আয়নিক কম্পাউন্ড সলিউশন তৈরি করে। প্রথমে সলিড থেকে গ্যাসিয়াস আয়নে কনভার্ট হয়, তারপর সেই গ্যাসিয়াস আয়নগুলো জলকে টেনে টেনে আমার অ্যাকুয়াস আয়নে কনভার্ট হয়। কিন্তু এই গ্যাসিয়াস আয়নের স্টেপটা আমরা দেখি না, তার জন্য আমরা এই দুটো ভ্যালুকেও আলাদা আলাদা করে অবজার্ভ করি না। আমরা কি দেখি? আমরা ডাইরেক্ট এটাকেই দেখি, এখান থেকে ওটা ডাইরেক্ট এটা হয়েছে এবং তার ফলে আমরা ডাইরেক্ট এটা দেখি। কিন্তু এইটা দেখা মানে অ্যাকচুয়ালি আমরা এই দুটোকে দেখে ফেলেছি।